যমুনা টেলিভিশনের একটু নিউজ শোনেন। শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে খেলাতে চায়নি বাংলাদেশ। ইন্ডিয়ার বিরুদ্ধে ডাক মারা মুশফিকুর রহিমের আবার সবশেষ 12 ইনিংসে একটা 50। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাটার হিসেবেই খেলতে পারতেন না সাকিব, যেখানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড 3 দলের বিরুদ্ধেই সাকিবের ব্যাটিং পারফরমেন্স বরাবরই ভালো? বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গেলে সাকিব আল হাসানের প্রসঙ্গটা চলে আসে, এজন্য আমি আসলে মাপ চাচ্ছি আপনাদের কাছে। কেননা সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেটটা ওতপ্রোতভাবে জড়িত। যখন বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাটিং করছিল এবং টপাটপ উইকেট পড়ছিল, তখন হার্ষা ভোগেল একটা কথা বলেছেন যে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ বহুত বিপদে আছে। কথাটা হিন্দিতে বলেছেন। আসলে বাংলাদেশের ক্রিকেট আর সাকিব আল হাসান এ দুয়ের মাঝে একটা দেওয়াল এখন রাজনৈতিক ইস্যু। আজকে একটা সাক্ষাৎকার দেখলাম সাকিব আল হাসানের খুবই ক্লোজ লোক দুবাই টি10 লিগে বাংলা টাইগার্স যে মালিক জাফির, তিনি বর্ণনা করলেন যে সাকিব আল হাসান তিনি নিজ দেশের হয়ে তার ক্যারিয়ারের লাস্ট মোমেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পেরে খুবই বিমর্ষ হয়ে পড়েছেন। এই হতাশা থেকে তিনি ভারতে অনুষ্ঠিত লিজেন্ড লিগ পর্যন্ত খেলেননি। একটা মানুষের উপর কতটা হতাশা ভর করেছে। আপনি সাকিব আল হাসানকে যে কোনো কারণে ঘৃণা করতে পারেন, একটা মানুষ আর একটা মানুষের পছন্দ হবে না ভাই, সবাই সবাইকে পছন্দ করবে না। বাট প্রসঙ্গটা যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে হবে, বুঝলেন ভাই, প্রসঙ্গটা যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে হবে, তখন ভাই সবচেয়ে ভালো পারফর্মারকে কিন্তু দলে রাখতে হবে। যমুনা টেলিভিশন তাদের নিউজে শতকরা কি বলবো 99%-এরও বেশি নিউজ সাকিব আল হাসানকে নিয়ে করে থাকে এবং সবগুলোই পজিটিভ। আপনি যদি নেগেটিভ নিউজ দেখেন, আমার মনে হয় 0.5% এরকম হবে। আপনি যমুনা টেলিভিশন গুলো ভিজিট করতে পারেন, অতীতে সাকিব আল হাসানের নিউজগুলো, বর্তমানে সাকিব আল হাসানের নিউজগুলো দেখতে পারেন। তারা সবসময় সাকিবের প্রশংসা করেই কিন্তু তারা নিউজ করে, শুধুমাত্র ভিউর জন্য না ভাই। ভিউর জন্য ভিডিও বানায় কারা জানেন? যারা দুর্নামও করে, সুনামও করে, যারা মিথ্যাও বলে, সত্যও বলে। জাস্ট সত্যিটা বলতে হবে। আপনি তাদের 7 মাসের ক্যারিয়ারে কোনো ধরনের ইনভলভমেন্ট আপনি পাচ্ছেন না দুর্নীতির ব্যাপারে, সেখানে আপনি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারছেন না। এখন তাকে কোনো একটা ভাবে তো হেনস্থা করা প্রয়োজন। তাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি বিদেশে হচ্ছে, এখানে তো খেলাটা খুব ইজি সাকিবের, সেখানে আপনারা বন্ধ করে দিলেন। বিসিবি চুপচাপ, উপরের লেভেলে থেকে একটা চাপ আসে। শান্ত সাকিবকে নিয়ে অনেক বেশি কথা বলতেন, হঠাৎ করে তাকেও আসলে চুপ করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে নাজমুল হোসেন শান্ত মনে হয় তার নিজে থেকেই এ ধরনের কথা বলছে, আসলে না, সে টোটালি চাপে আছে। সে বেশি কথা বললে সেও বাদ পড়ে যাবে। রিসেন্টলি সেও বাদ পড়বে, খুব তাড়াতাড়ি বাদ পড়বে। দেখেন বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেন থেকে বাদ পড়ার পরে সে মনে হয় দলেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা খুবই কম। তো যে কথা বলছিলাম, বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান যদি আপনি বলতে যান, তাহলে তামিম, সাকিব, মুশফিকের নাম আসবে। ইম্প্যাক্টফুল বিবেচনায় অনেক সময় অনেকে সাকিব আল হাসানকে নাম্বার 1 পজিশনে রাখে। যেমন ইম্প্যাক্টফুল কোন জিনিসটা? এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে গ্রুপে বাংলাদেশ পড়েছে, সেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা। এখন শুধু বোলিং না, বোলিং এর বিষয়টা তো বাদ দিতে হবে, কারণ সাকিব আল হাসান বোলিং এ তিনি এখন একটা সমস্যায় ভুগছেন, তার অ্যাকশনটা বৈধ হচ্ছে না। ব্যাটার সাকিব, শুধুমাত্র ব্যাটার সাকিবের স্ট্রাইক রেট বাংলাদেশের সব ব্যাটসম্যান থেকে ভালো, এই নিউজিল্যান্ডের সাথে, পাকিস্তানের সাথে এবং ভারতের সাথে। এবং যথাক্রমে সাকিব 1, 2, 3 নাম্বার, তারা 3 জন মিলেই বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং এর ভিতরে ভাগ করে নিয়েছে। সেটা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। এমন একটা মানুষকে আপনারা বোলিং এর দোহাই দিয়ে যদি বলেন তার বোলিংটা কাজ করছে না, তাকে আমরা টিমে নেব না, তাহলে ভাই এটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। ইস্যু অনেক কিছুই থাকবে, তার রাজনৈতিক ইস্যু আছে। খেলাটা তো হচ্ছে দুবাই আর পাকিস্তানে, সমস্যাটা কোথায়? এখানে তো সিকিউরিটির কোনো প্রবলেম নাই। পাকিস্তানে যেখানে জঙ্গি হামলা হয়, তারা 5,000 10,000 পুলিশ আর্মি দিয়ে খেলা চালায়, ওইখানে সাকিব আল হাসান ফ্যাক্ট না, ওখানে ফ্যাক্ট হচ্ছে আমাদের নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতির কারণে এর আগে বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়েছে, এখনো ওই ধ্বংসের পথই আছে। এখান থেকে কবে বাংলাদেশের আমলারা বেরিয়ে আসবে?
প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেব? আসলে বাংলাদেশের মানুষ যেভাবে ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে মনে প্রাণে লালন করে, শুধুমাত্র তারা চায় ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এরকম বড় বড় দলগুলোকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল, ফাইনাল খেলুক, অন্তত একটা বার ফাইনালে উঠুক। সে অধরা স্বপ্ন এখনো স্বপ্নই হয়ে আছে। আপনি কাকে অপমান করেন? সেই তামিম, সেই সাকিব, তারা কি করেছে বাংলাদেশি ক্রিকেট হিস্ট্রিতে? আপনি 2012 সালের এশিয়া কাপের কথাই ভাবুন। তামিম 4টা 50 করলো, আর সাকিব আল হাসান 3টা ম্যাচে 50 এবং একটা ম্যাচে 49 রান। সাকিব আল হাসান প্লেয়ার অফ দ্য ম্যাচ। লাস্ট ম্যাচ সাকিবের ইন্ডিয়ার সাথে, সেখানে সাকিব প্লেয়ার অফ দ্য ম্যাচ। কখনো কখনো টুর্নামেন্টের সেরা হন, বোলিং দিয়ে না, শুধু ব্যাটিং এ এমন এমন সময় দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। আপনারা তাকে সরিয়ে দিয়ে নাজমুল হোসেন শান্তকে ওয়ান ডাউন পজিশনে ব্যাট করাতে বাধ্য করেন, সেখানে সে তার সেরা স্ট্রাইক রেটটা দিয়ে ব্যাট করতে পারে না। ভুলটা আসলে কোথায়? আমরা আমাদের বড় প্লেয়ার গুলোকে, মাহমুদুল্লাহকে, মুশফিকুর রহিমকে, সাকিব আল হাসানকে তাদের প্রাইম টাইমেও আমরা ব্যাট করিয়েছি 6-7 নাম্বারে, 5-6-7, এবং আর্ন করা যে প্লেয়ার গুলো আছে বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে, আপনি নাজমুদ্দিনের কথা ভাবতে পারেন, আপনি মিথুনের কথা ভাবতে পারেন, হ্যাঁ, এরকম অনেক ক্রিকেটার আছে, নতুন নতুন ক্রিকেটার, ইয়াসির আলী রাব্বি, এ ধরনের ক্রিকেটার গুলো হুটহাট চান্স পায়, তাদেরকে নিয়ে আপনারা ওয়ান ডাউন পজিশনে ব্যাট করান এবং নাম্বার 4-এ ব্যাট করান। আর অভিজ্ঞ যে প্লেয়ার গুলো আছে তাদেরকে নিয়ে একেবারে শেষে ব্যাট করান। তাদেরকে যদি টপ অর্ডার থেকে শুরু করে ব্যাট করানো হতো ওয়ান ডাউন, 4th, মাহমুদুল্লাহ, সাকিব বা মুশফিককে, তাহলে আপনারা আরো বেশি জয় পেতেন। আমরা বাংলাদেশের আরো বেশি জয়ের উল্লাসে ভাসতাম। কেন আমরা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে যদি জয়ের বিবেচনা করি, সবই তো তামিম, মুশফিক, সাকিবের হাত ধরে। বাংলাদেশের ক্রিকেটটাকে ডুবিয়ে দিয়েছে এর আগে কোন ক্রিকেট বোর্ড সেটা সবাই জানে, বলতে অবশ্য লজ্জা নাই। পাপনি ক্রিকেট বোর্ড প্রথম দিকে অনেক ভালো করেছিল, তারপরে আস্তে আস্তে তাদের ভিতরে একটা লোভ লালসা ঢুকে গেছে। বর্তমান ক্রিকেট বোর্ড শুরু থেকে না ভাই, যেদিন থেকে ঢুকছে ওই দিন থেকে একটা লোভ আর লালসা নিয়ে কি বলবো, তাদের মনের ভিতরে চলে আসছে। তারা কেলেঙ্কারিতে বিশ্বাসী এবং করতেও পারে। খুব শীঘ্রই হয়তো তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে দেখতে পারবেন আপনারা। আর এমন একজন ক্রিকেটার যদি অবশ্যই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আসে, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। মাশরাফি, সাকিব, তামিম, মাশরাফি আর সাকিবের এই মুহূর্তে চান্স নাই, তারা তো ভাই দেশে কথাই বলতে পারে না, একজন তো দেশেই আসতে পারে না। তামিম ইকবাল আসুক, বোর্ডে ভালো কিছু করুক, বাংলাদেশের ক্রিকেটটাকে একটু এগিয়ে না যাক। বাট ফারুকের মতন কি বলবো, এ ধরনের লুজার মানুষ আসলে রাখার কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশের ক্যাপ্টেন্সিতে সত্যি কথা বলতে এমন একটা মানুষকে দলের ক্যাপ্টেন দেওয়া উচিত যার ভিতরে লিডারশিপ আছে, নেতৃত্বের গুণটা আছে, যার কথা সবাই আসলে শুনে। বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল হচ্ছে, সেখানে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ওডিআই কাপ্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, তার আগে কি হলো, সে বরিশালের টিমে চান্স পেল না। তাহলে আমরা কতটা মূল্যহীন। বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হচ্ছে বিপিএল এর মতো আসর, আর সেখানে বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে খেলানোই হচ্ছে না। দলের একাদশে তিনি সুযোগই পাচ্ছেন না। তাহলে নির্বাচকরা কি নির্বাচন করলেন ক্যাপ্টেন? যাকে আমরা যোগ্যই মনে করি না, সে কেন ক্যাপ্টেন হবে? নাজমুল হোসেন শান্তকে শুধুমাত্র টেস্ট দলের ক্যাপ্টেন করা যায়, ওয়ানডে কিংবা টি20 নয়। আপনারা জানি না, বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত থাকতে পারে। তো আজকের মতো এইটুকুই। একটা শুধুই বলবো, লিজেন্ড, জ্ঞানী গুণীদের ভাই কদর করতে শিখেন। মানুষ বলতেই ভুল হয়, মানুষের ভিতরে ভুল আছে, অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভুল করে। বাট একটা মানুষ যখন ক্ষমা চায়, তাকে অবশ্যই মাফ করে দেওয়া উচিত। টাটা, বাই বাই।